আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। জাযাকুমুল্লাহ খায়র। ভাই বলবো না ভাতিজা বলবো। মাহফুজ এবং ভাই মনির এবং খুব সুন্দর কোরআন তেলাওয়াত শুনলাম সূরা রুম থেকে। ভাই আবু বকর। আর অস্ট্রেলিয়াতে অনেকে আমার সাথে পরিচিত। ইসমাইল ভাই আছেন। সব মিলিয়ে আম, আমি এখানে খুব যে রাত হয়েছে তা না। আমার তো মনে হয় আপনাদেরই সকাল 7টা রোববারে ঘুমে থেকে উঠে যে আলোচনার জন্য হাজির হয়েছেন 100-র উপরে। আল্লাহ পাক আপনাদেরকে যা দিন। আমার এখানে সোয়া 10টা বাজে রাত। সুতরাং এটা একটা আমার জন্য ভালো টাইম আসলে। তো আলোচনাটা আসলে আমি সাধারণত আলোচনা করি প্যারেন্টিং এর, কিন্তু এখানে মাহফুজের সাথে আলাপ করতে যে দেখা গেল আলোচনাটা কিছুটা প্যারেন্টিং এর সাথে সম্পৃক্ত অবশ্যই। আম, মানে স্বামী স্ত্রী বা বাবা মার সম্পর্কের সাথে জড়িত। তো কিন্তু ইস্যু যেহেতু প্যারেন্টিং এর সাথে জড়িত, কারণ ছেলে মেয়েদেরকে মানুষ করতে হলে ঘরের পরিবেশ মধুর সুন্দর, যা করার দরকার সেটা জরুরি প্রয়োজন। সেই হিসাবে আমি একটা টপিক নিজের থেকে আবিষ্কার করলাম, সেটা হলো কাম প্যারেন্টিং। মানে মানে কাম মানে কি বলে বাংলাতে মানসিক প্রশান্তি নিয়ে, মানে মোটামুটি ভালো অবস্থা থেকে কনফ্লিক্ট যেগুলো আছে ঘরের মধ্যে, যেটা পরিবারের মধ্যে থাকাটা অস্বাভাবিক না, বেড়ে গেলে মুশকিল আছে। তো প্যারেন্টিং এর আলোচনায় আমি করব এই কনটেক্সটগুলোকে সামনে রেখে। আর যেহেতু আমি আম, ইংল্যান্ডে আসি আমি 78-এ প্রথমে এয়ারফোর্সের একটা ট্রেনিংয়ে, তারপরে 83 থেকে আমি একটানা আছি লম্বা সময়। এবং আমি সিদ্ধান্ত একবার নিয়েছিলাম বাংলাদেশে চলে যাব, মানে পিএইচডি করার পরে, কিন্তু যেটা হয়ে ওঠে নাই অনেকের মতোই। তখন আমার সিদ্ধান্ত ছিল যে আমি যেহেতু বাংলাদেশের জন্য দেশ থেকে খুব কিছু করার সুযোগ নাই, আমি বিলাত বা পাশ্চাত্য জগৎ সমাজের মুসলিমদের, পাশ্চাত্য বলতে এখানে আপনারা এর মধ্যে পড়ে গেছেন, যদিও আপনারা থাকেন পাশ্চাত্য থেকে অনেক উল্টা দিকে থাকেন, কিন্তু মানে এটা হলো একটা সিভিলাইজেশনাল ওয়েস্ট বলা হয় এটাকে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপানকে অনেক অনেক সময় ধরা হয় সেই হিসাবে। মানে ইটস এ টোটালি ডিফারেন্ট ওয়ার্ল্ড, যেটা বাংলাদেশের ডিফারেন্ট। তো আমি আমার স্লাইডগুলো রেখেছি, আমি ইংলিশে আলোচনা করব, বাংলাতে আশা করি কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আর ছোট্ট একটা দুটো ঘটনা দিয়ে আমি আলোচনাটা করব, এই জন্য যে আমি প্যারেন্টিং এর জগতে কেন আসলাম। ফিজিক্স বাদ দিয়ে আমি শিক্ষকতায় আসলাম। শিক্ষকতা, ক্লাসরুম টিচিং বাদ দিয়ে আমি আসলাম স্পেশাল নিডস বিহেভিয়ার সাপোর্ট, সবচেয়ে দুষ্ট ছেলে মেয়েদের ডিল করা সেকেন্ডারি সেক্টরে, তার মানে টিনেজ ছেলে মেয়েদের। সেখানে আমি 90-এর দশকের সময় আমি শিক্ষকতা শুরু করি। এবং তার সাথে আম, এই সমাজে কিছু ঘটনা ঘটে তখন, আজ থেকে 35-36 বছর আগে, যেটা হয়তো বা অস্ট্রেলিয়াতে এখন ঘটতে যাচ্ছে, কারণ আমরা এখানে অনেক আগে এসেছি। সেই হিসাবে এক বাংলাদেশি টিচারের দুই মেয়ের ব্যাপারে শুনি, যে তার দুই মেয়ে বিয়ে ছাড়া দুইটা পুরুষের সাথে থাকে, সাদার সাথে। এবং আলোচনা করতে যে বাবা মা দুজনে কান্নাকাটি করতেছিলেন আমার সামনে। আমি তখন প্যারেন্টিং এর কিছুই শুরু করি নাই। তারপরে বাংলাদেশে একজন বাবা, তার মেয়ের অবৈধ প্রেমের কারণে ঘরের মধ্যে ঝগড়াঝাটি হয়। তারপরে একসময় রাগের বশে তাকে মার দেয়, এবং ঘটনাক্রমে মেয়েটা যখন মারা যায় তখন লাইফ লাইফ লং জেলে আছে। এই জাতীয় বেশ কিছু ঘটনা আজ থেকে 35 বছর আগে এখানে ঘটে, যার কারণে আমি চিন্তা করলাম যে আমি ফিজিক্স যখন বাদ দিলাম, টিচিংয়ে গেলাম, তখন সাথে কিছু একটা করা দরকার। এর মধ্যে আল্লাহ রহমতে শাহ আব্দুল হান্নান ভাই, আমাদের সবার মুরব্বী, ওনার একটু উইটনেস পায়োনিয়ার গ্রুপ ছিল, উনি আমাকে একটু বললেন যে তুমি আমাকে একটু হেল্প করো। এবং তারা আমাকে রিকোয়েস্ট করলো উইটনেস পায়োনিয়ারে যে একটা প্যারেন্ট সোশ্যাল কোর্স রান করার জন্য। আমি প্যারেন্টিংটা চুজ করলাম। আমি সংক্ষেপে এই জন্য বললাম যে এটা আমার একটা হবি, এটা একটা প্যাশন, যদিও এটা আমার প্রফেশন না। আমি এটাকে মনে করি, প্যারেন্টিংটাকে আমি ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করা, যে প্রজন্মের কথা
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা যেটাকে বলি যে দিনের বেলা ঘোষ হওয়া, রাতের বেলায় সন্ন্যাসের চিত্র ফুটে ওঠে সাহাবাদের চরিত্রের মধ্যে। যাদের উপর আল্লাহ খুশি এবং যারা আল্লাহর উপর খুশি, এই জাতীয় একটা জেনারেশন তৈরি করার তারা রেখে গিয়েছেন। এবং প্যারেন্টিং এর মাধ্যমে এই সুযোগটা বাবা মার জন্য আছে। কারণ বাবা মার জন্য ছেলে মেয়ে মানুষ করার এইটাই হলো মূল দায়িত্ব। বিয়ের মূল হাকিকত হলো এটাই, ভবিষ্যৎ প্রজন্ম দুনিয়াতে সৃষ্টিধারা সংরক্ষণ করা। এবং আল্লাহ তাআলা আমাদেরকে যে আল্লাহর খলিফা বানিয়েছেন, এই খলিফার ধারাটাকে সংরক্ষণ করা। আমাদের ছেলে মেয়েরা যেন আল্লাহর খলিফা হয়, আমাদের ছেলে মেয়েদের ছেলে মেয়েরা, নাত নাতনি, মানে কিয়ামত আগ পর্যন্ত, কিয়ামতের সময় পর্যন্ত যেন দুনিয়াতে আল্লাহর খলিফা হিসাবে আমাদের বাবা মা তাদের সন্তানদেরকে তৈরি করতে পারেন, এই হিসাবে আমি দেখি। আরেক হিসাবে আমি দেখি সেটা হলো যে প্যারেন্টিংটা নিছক মানে আমাদের কিছু উপদেশ দেওয়া কোরআন হাদিস থেকে, এবং তাদেরকে ভালো ছাত্র মানে ঠিক মতো একটা ভালো মানুষ হিসেবে তৈরি করা, দ্যাট ইজ দ্য বেসিক প্যারেন্টিং। আমি শেষে একটু আলোচনা করব। প্যারেন্টিং মৌলিক হলো মানে এখানে মানুষকে মানুষ হিসাবে তৈরি করা, এবং মানুষ যেহেতু কোনো একটা দেশের নাগরিক, ভালো নাগরিক হিসাবে তৈরি করা। আর আমরা মানুষ হিসেবে যেহেতু মুসলিম, ভালো মুসলিম হিসেবে তৈরি করা। এই হলো সংক্ষেপে আমার কিছু ভূমিকা। এখন আমি প্র্যাকটিক্যাল ডিসকাশনে আসব। কিন্তু আমি আগেই বলে রাখছি, যেহেতু আমি ঘুরে ফিরে প্যারেন্টিং এর দিকে যাব, কিন্তু ফ্যামিলি কনফ্লিক্টটা এক এক দেশে এক এক রকম, এক এক জায়গায় এক এক রকম। ইংল্যান্ডে আমরা এক ধরনের কনফ্লিক্ট জানি, এবং বর্তমানে ছেলেরা এবং মেয়েরা বিশেষ করে বিয়ে করতে চায় না। আম, এবং অনেকের 30, 35, 40 হয়ে যায়, বিয়ে করেনি এখন পর্যন্ত। আমার চোখের সামনে ভাসে তাদের চেহারা, এবং তার ফ্যামিলি চিনি আমি। অন্যতম কারণে হলো যে আহ, বিয়ের পরে যে ইনলজ ফ্যামিলিতে, সেটাও আমি একটা আলোচনা নিয়ে আসবো। ইনলজ ফ্যামিলিতে সরাসরি অনেকে বলে যে মানে ইনলর ফ্যামিলিতে উঠবে না, অথবা ওঠার সাথে সাথে বাসা কিনতে হবে, এই জাতীয় কথা আছে। আমি পরে নিয়ে আসবো ইনশাল্লাহ। তো মূল কিছু কথা আমি বলে নেই। প্যারেন্টিংটাকে এই হিসাবে আমি যেটা বলেছি, এটা একটা এটার্নাল ইনভেস্টমেন্ট। কিয়ামত পর্যন্ত এটা একটা ইনভেস্টমেন্ট। এখানে মানে এখানে হাদিসের কথা যেটা বলা আছে, কন্টিনিউয়াস চ্যারিটি, সাদাকায়ে জারিয়া, নলেজ দ্যাট বেনিফিটস আদার, যে জ্ঞান মানুষকে কল্যাণ দেয়। আর এটা হলো নেক সন্তান রেখে দেওয়া। আর এটা আল্লাহ তাআলার কাছ থেকে সরাসরি একটা নির্দেশ, যে তোমরা নিজেদেরকে এবং নিজেদের আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তার মানে তাদেরকে এমনভাবে তৈরি করো যেন তারা জাহান্নামে না যায়। প্রথমে নিজেদের কথা, আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসটা নিজেদের কথা বলে, নিজকে আমাদের মানে শুধরাতে হবে। আর আমাদের সবচেয়ে নিকটতম হলো সন্তান সন্ততি এবং বাবা মা। বাবা মা যেহেতু আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তাদের কারণে আমরা এই পর্যায়ে এসেছি। আমাদের দায়িত্ব হলো বাবা মা হিসেবে সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। কিন্তু এই আহালটা হলো একবারে সংকীর্ণ অর্থে আহাল। আহাল বলতে এক্সটেন্ডেড ফ্যামিলি মিন করে, ভাই ভাই বোন সব মিন করে, এবং নিজের আম, তত্ত্বাবধানে যারা আছে তাদেরকে আহাল, আহাল নিজের নেইবারহুডটাও আহাল। তো এই হিসাবে এটার ভূমিকাটা, এটা আল্লাহ তাআলার কাছ থেকে যেটা আসে সেটা একটা নির্দেশ। এই প্যারেন্টিং বা ভালো মানুষ তৈরি করা, ভালো নাগরিক তৈরি করা, এবং আল্লাহর বান্দা তৈরি করা, আল্লাহর খলিফা তৈরি করা, এটা প্রত্যেকটা বাবা মা সন্তান যারা পেয়েছে, ব্লেসড হয়েছে, তাদের উপর এটা ফরজ। এই ফরজিয়াতের দায়িত্বটা কিন্তু বাবা মার মানে দাদা দাদি নানা নানি না, তাদের জন্য এটা এটা একটা উপদেশ দেওয়া, সাহায্য করা জরুরি, কিন্তু মৌলিক দায়িত্ব বাবা মা, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এই খেয়াল না রাখার কারণে আমি পরবর্তী আলোচনায় আসবো, অনেক ইনলস মানে ওখানে মানে আহ, তার মেয়ে অথবা ছেলেকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, জেনে না জেনে, অথবা না বুঝে, অথবা কালচারাল কারণে। দ্যাটস এ বিগ ডিসকাশন, আই এম কামিং টু দ্যাট ইনশাআল্লাহ। এখন কথা হলো, বিয়েটা হয় দুইজন মানুষের। আল্লাহ তাআলা একজন নারী এবং পুরুষের মধ্যে মানে বিয়ের মাধ্যমে তাদের সংসার করতে করতে নির্দেশ দিয়েছেন। তারা প্রথমে হয় স্পাউস, স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী থেকে সন্তান যখন হয়, তখন হয়ে যায় দুইজনে হয় প্যারেন্ট। ইংরেজির একটা আম, বৈশিষ্ট্য হলো, বাবা মা শব্দটা হাজব্যান্ড ওয়াইফকে একটা শব্দের মধ্যে বা একটা শব্দের মধ্যে বলেছে, প্যারেন্ট। আর বাংলাদেশে এক শব্দে দুটো বোঝা যায় না, মাতা পিতা বলতে হবে, অথবা পিতা মাতা। এনিওয়ে, এটা এক এক ল্যাঙ্গুয়েজ এক 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 একটা কোয়ালিটি আছে।
সেই হিসাবে ফ্রম স্পাউস টু প্যারেন্ট যখন হয়, তখন তাদের উপরে মৌলিক দায়িত্বটা চলে আসে। তাদের লাইফটা শুড বি সেন্টার্ড অ্যারাউন্ড দেয়ার চিলড্রেন। এটা হলো তাদের নাম্বার ওয়ান দায়িত্ব। আমরা সাংগঠনিক দায়িত্বের কথা বলি, কোনো চাকরি বাকরি যা বলি, যেগুলো সব কিছুই আমাদের জরুরি, চাকরি বাকরি, উপার্জন, ব্যবসা, সেগুলো আমাদের নিজের বেঁচে থাকার জন্য। আর আমাদের সাংগঠনিক বা মসজিদের দায়িত্ব, যে কোনো দায়িত্ব, ভলান্টারি ওয়ার্ক, সেটাও আমাদের জন্য জরুরি। কিন্তু বাবা এবং মার মৌলিক দায়িত্ব দুজনের একই সাথে, ইন্ডিভিজুয়ালি প্লাস কালেকটিভলি। তাহলে সন্তান দেখে, যেটা আমি বললাম, ভালো মানুষ, ভালো নাগরিক এবং ভালো মুসলিম হিসাবে তৈরি করা, এবং এর মধ্যেই ফুটে বসে আল্লাহর বান্দা, আল্লাহর খলিফা হিসেবে তাদেরকে তৈরি করা। এরপরে এই হিসাবে প্যারেন্টসদের রোলটা কি, আমি সংক্ষেপে বলবো। আমি যেহেতু মূল আলোচনাটা হচ্ছে মানে ফ্যামিলি ডিসকর্ডের আলোচনা আসছে, কনফ্লিক্ট অথবা সমস্যা যেগুলো আছে। একটা হলো নার্চারিং। সন্তান নার্চার করার হলো মৌলিক দায়িত্ব। আমি সাধারণত আলোচনা, অন্য নর্মাল ডিসকাশনে, একটা প্লান্ট নার্সারি, হিউম্যান নার্সারি, আমার ওয়াইফ নার্সারিতে জব করে এবং এই জন্য এবং আমাদের বাসায় প্লান্টও আছে। এই হিসাবে আমি মাঝে মাঝে তুলনা করি যে একটা প্লান্টকে বড় করার জন্য যে উপাদান দরকার, পানি দরকার, আলো দরকার, বাতাস দরকার, প্রোটেকশন দরকার, একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে দুইজন মানুষের কাছে, এবং তার আশেপাশে তার চাচা বা ফুফু বা অনেকে থাকতে পারে, এবং সেখানে যেটা করতে হবে, প্রথম হলো নার্সিং। এই নার্সিংটা মায়ের উপর পরে, প্রথম দিকে, মানে উইনিং পিরিয়ডে, দুধ খাওয়ানোর বয়স পর্যন্ত 2 বছরের মৌলিক দায়িত্ব মায়ের উপরে। তার মানে এ না যে বাবার সাহায্য কর, বাবা পুরোপুরি সাহায্য করবেন, মার জন্য যা কিছু দরকার সব কিছু করবেন, এবং বাবাও সন্তানদেরকে খাওয়ানো দাওয়ানো, ক্লিন করা, সব কিছু করবেন। কিন্তু প্রাইমারি দায়িত্ব মায়ের। কারণ হলো আল্লাহ তাআলা মায়ের গর্ভে সন্তান দিয়েছেন, আম্বিলিকাল কর্ড যখন কেটে নেওয়া হয়, এবং এই আম্বিলিকাল কর্ডটা সাধারণত মায়ের প্রতি এই সম্মান, মহব্বত, ভালোবাসা বাচ্চাদের এই জন্য হয় যে মায়ের বা তাদের মৃত্যুর আগ পর্যন্ত এই ভালোবাসা থাকে। এবং এটার জন্য নার্চারিংটা সবচেয়ে ইম্পর্টেন্ট। বেসিক নিড, সিকিউরিটি, এই সমস্ত। এরপর হলো বাচ্চারা যখন একটু বড় হয়, তখন অবশ্য তারা অনেক কিছু, আশেপাশে অনেক কিছু থাকে। একটা হাদিসে আছে যে প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করে ইসলামের উপরে, ফিতরাতের উপরে। সমাজ পরিবেশ তাদেরকে জু, খ্রিস্টান, এটা পরিবর্তিত করে দেয়। সুতরাং স্ট্রাকচারিং হলো ডিসিপ্লিন এবং ডাইরেকশন দেওয়া। এখানে ডিসিপ্লিন বলতে শারীরিক শাস্তি না, সেটা আরেক আলোচনা। এটা হলো আপনি, বাবা মা যদি তাদের লাইফটা ডিসিপ্লিন হয়, তারা বাবা মা হিসাবে এবং স্বামী স্ত্রী হিসাবে, প্রতিবেশী হিসাবে, মানুষ হিসাবে যদি রোল মডেল হতে পারে, তাহলে ছেলেমেয়েরা 50% অটোমেটিক মডেলিং শিখে। এবং এর মাধ্যমে যদি ছেলেমেয়েরা কোনো বেয়াদবি করে বা কোনো দুর্ব্যবহার করে বা ডিসিপ্লিনের দরকার হয়, তখন নিয়ম অনুযায়ী আদর দিয়ে, ফার্মলি, জেন্টলি তাদেরকে ডিসিপ্লিন করতে হবে, ডাইরেকশন দেখাতে হবে। সুতরাং এটার বিরাট আলোচনা, ডিসিপ্লিন ইজ নট পানিশমেন্ট। এর সবচেয়ে বড় কথা হলো এডুকেটিং করা, তাদেরকে গুড হিউম্যানস, গুড সিটিজেন যেটা বলছি আমি, সোশ্যাল স্কিল দেওয়া, লাইফ স্কিল দেওয়া। এবং যে সমাজে আমরা আছি, এটা অস্ট্রেলিয়ান সমাজ হোক, ব্রিটিশ হোক, বাংলাদেশ হোক, এই সমাজের মধ্যে যেন আমরা অ্যাসেট হই। অ্যাসেট বলতে আমরা যেন বোঝা না হই সমাজের। আমাদের উপার্জন দ্বারা আমরা সমাজকে খেদমত করব, রাদার দেন উই বিকাম এ বার্ডেন টু দি সোসাইটি। আরেকটা হলো, আমরা যেখানেই থাকি না কেন, মুসলিম হিসাবে, মানুষ হিসাবে, আল্লাহ তাআলা এক্সপেক্ট করেন যে আমরা সমাজের জন্য ভালো কিছু নিয়ে আসব। এটাকে আমি ইংরেজি বলে ফোর্স ফর গুড ফর অল। মুসলিমস হ্যাড অলওয়েজ বিন হিস্টোরিক্যালি এ ফোর্স ফর গুড ওয়ার এভার দে ওয়েন্ট। এবং আমরা যদি পাশ্চাত্য থেকে এই কাজটা করতে না পারি, আমাদের বিরাট দায়িত্ব অবহেলা করছি। এবং আমরা যদি মনে করি যে আমরা শুধু বাংলাদেশের জন্য অথবা বাঙালি কমিউনিটির জন্য, তো মুসলমানদের জন্য করব, এটাও একটা টোটালি ভুল ধারণা। যে সমাজে আমরা আছি, ওই সমাজের আমাদের পরিবার, আমাদের কমিউনিটি, আমাদের মুসলিম কমিউনিটি, আমাদের বাংলাদেশি কমিউনিটির বাইরে যারা আছে, উই আর অলসো পার্ট অফ দ্য সোসাইটি। কারণ তারা হলো, মানে ইসলামের কোরআন পাকে 2টা শব্দ ব্যবহার করে। কৌম শব্দটা অনেকবার ব্যবহার করা হয়েছে কোরআনে, উম্মা শব্দটা এত ব্যবহার করা হয় নাই। কৌম হলো যে জাতির মধ্যে আল্লাহ তাআলা একজন নবীকে পাঠান, তারা বেশিরভাগই, প্রায় সবাই অমুসলিম থাকে প্রথমে। এদের মধ্যে তারা যারা ইসলাম গ্রহণ করে, তখন তারা উম্মার অংশ হয়। সুতরাং কৌমের প্রতি একটা দায়িত্ব আছে, আর উম্মার প্রতি দায়িত্ব তো অবশ্যই আছে।
তো এই হিসাবে আমাদের সমস্ত স্কিল নিয়ে সমাজের মধ্যে ফোর্স ফর গুড হিসাবে নিজেদেরকে তৈরি করতে হবে। এবং প্যারেন্টাল রোলটা কি, এটা ব্যাখ্যা যদি আমরা করি এভাবে, তাহলে একাধারে প্যারেন্টস মানে মানে বায়োলজিক্যাল প্যারেন্টস, সন্তান জন্ম তাদের মাধ্যমে হয়, তাদেরকে সন্তানকে গাইড করবেন, সুতরাং তারা গাইড, তারা মেন্টরিং করবেন, প্রোটেকশন দেবেন, রোল মডেল হিসাবে থাকবেন, এডুকেট করবেন, টিচিং করবেন, ফ্রেন্ডলি হিসাবে থাকবেন। এইটা হলো বাবা মার দায়িত্ব। আর এই জন্য একটা ইংরেজি অ্যাক্রোনিম আমার কাছে আছে, সেটা হলো ফ্যামিলি, ফাদার অ্যান্ড মাদার আই লাভ ইউ, FAMILU, ফাদার অ্যান্ড মাদার আই লাভ ইউ, মানে সন্তান যেন বাবা মা দুজনকে একইভাবে ভালোবাসে। অবশ্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে যে মায়ের মর্যাদার কথা বলা হয়েছে সন্তানের উপর, সেটা তো সন্তানের বেহেশত হলো মায়ের পায়ের নিচে। আবার আরেকটা হাদিসে আছে যে সন্তান যদি বাবার কথা শুনে যে দরজা দিয়ে জান্নাতে যেতে চাইবে সেই যেতে যেতে পারবে। তো এই প্যারেন্টাল রোল যদি এইটা আমরা বুঝে নেই আমাদের বাবা মা বিয়ে করার সময়, সন্তান হওয়ার সময়, সন্তান বড় হওয়ার সময়, যে দিজ আর আওয়ার রুলস, তাহলে যে ফ্যামিলি ডিসকর্ড আমরা চিন্তা করছি, এটা কথা কাটাকাটি, মনোমালিন্য, এগুলো অবশ্যই হতে পারে। মানে রসুল সাল্লাহ আসলামের ঘরের মধ্যে ছোটখাটো ঘটনা ঘটেছে, কিন্তু তা ডিসকর্ড বা ক্ল্যাশ অথবা এনমিটি নিয়ে আসবে না। সেটার পরে আমরা আসতেছি ইনশাআল্লাহ। এই জন্য আমি যে শব্দটা ব্যবহার করছি, রোল মডেল শব্দটা ব্যবহার করছি। বাবা এবং মার যদি রোল মডেল হন, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। বাবা মা যদি নামাজি হন, রোজা রাখেন, হিজাব পরে চলেন, তারপরে মানে মানে শালীনতাভাবে বাবা মা দুজনে চলেন, ঘরের মধ্যে এসে সালাম দেন, একজন আরেকজনকে সাহায্য করেন, সন্তান ছোট্ট বয়স থেকে চোখের সামনে দেখবে, তার ব্রেইন বোঝার আগেও সাবকনশিয়াসলি সে বাবা মার চরিত্রটা তাদের মধ্যে ফুটে উঠবে, দে আর নাইস পিপল। এবং এই রোল মডেলিংটা মানে বাবা মা ভালো হলে অটোমেটিক মুখের বলার বাইরেও এইগুলো সন্তান ফলো করবে। আপনি যদি নামাজে দাঁড়ান, সন্তান এসে পাশে এসে নামাজে দাঁড়াবে, বিড়বিড় করে কথা বলবে, আপনার দেখতে মজা লাগবে। কিন্তু আপনি আমলের সাথে, আমলটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তার সাথে মুখেও বলার দরকার আছে, যেটা ফিজিক্যাল ইন্টারাকশন, বডিলি ইন্টারাকশন, এগুলো দরকার আছে। সেটা হলো ছেলেমেয়েরা সন্তানের কাছে কি কি শিখে, কিভাবে কথা বলতে হয় শিখে। তারপরে ছেলেমেয়ে, বাবা মা যখন ওয়ার্ক করে, একটু বড় হলে ছেলেমেয়েরা শিখে, বাবা কাজে গেছে, মা এই কাজ করে, ঘরের কাজে বাবা মাকে হেল্প করে। লাইফ স্টাইল অ্যান্ড হবি, তারা তারা অটোমেটিক খেয়াল করে। ছোট্ট বয়সে বাবারা বলতে পারে বাবা কি পছন্দ করে, মা কি পছন্দ করে, বাবা মার সময় কিভাবে ব্যবহার করে সেটাও তাদের মাথার মধ্যে ঢুকে যায়। এবং পরস্পরকে কিভাবে রেসপেক্ট কথা বলে সেটাও তাদের মাথার মধ্যে ঢুকে। এরপরে সমাজের আশেপাশে নেইবারদের সাথে বাবা মা যদি ভালো ব্যবহার করে, কথাবার্তা বলে, সাহায্য সহযোগিতা করে, এগুলো ছেলেমেয়েরা দেখে। মানে এভরিথিং বাবা মা যেটা করবে, ভালো মানুষ হিসাবে, ভালো নাগরিক হিসেবে, ভালো মুসলিম হিসেবে সন্তানের সাবকনশিয়াসলি মাথার মধ্যে, ব্রেনের মধ্যে এটা ঢুকে যাবে। এটাই হলো রোল মডেলিং। সেখানে আর কি করবেন বাবা মা, সেটা হলো এই হোম এবং ফ্যামিলি, যেটা আমি এটাকে বলি একটা নার্সারি, একটা স্কুল, একটা মাদ্রাসা, একটা ইউনিভার্সিটি। কারণ মানে ছেলেমেয়েরা ইউনিভার্সিটি থেকে PhD ডিগ্রি করে নোবেল প্রাইজ পাইলেও বাবা মার কাছ থেকে যে জিনিসটা শিখে এসেছে, সেটা তাদের ছোট্টবেলা থেকে তাদের মাথার মধ্যে ঘুরে মনে থাকে এগুলো। সুতরাং ছোট্টবেলায় যে শিক্ষাটা দিয়েছে বাবা মা, ব্যবহারের মাধ্যমে, বলার মাধ্যমে, সেগুলো ছেলে মেয়েদের মাধ্যমে, সেই হিসেবে এটা এটা একটা ইউনিভার্সিটি পর্যন্ত। সুতরাং একটা সুন্দর ফ্যামিলি তৈরি করা, হ্যাপি, সুইট, লাভিং, কুল, স্টেবল, সিকিউরড ফ্যামিলি, এটা বাবা আমার দুইজনের দায়িত্ব। আমি সবসময় দুইজন নিয়ে আসতেছি, কারণ ও খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ তাআলা একটা যৌজ তৈরি করেছেন আমাদের, দুই হাত মিলে এ পেয়ার অফ হ্যান্ড, দুই চোখ মিলে পেয়ার অফ আইজ, দুইটা কান মিলে পেয়ার অফ ইয়ার্স। আর এই ফ্যামিলির যদি ব্রোকেন হয়, আনহ্যাপি হয়, নেগলেক্টফুল হয়, কোল্ড হয়, ডিসফাংশনাল হয়, তাহলে বাবা মা দুইজনে মানে মানসিক শান্তি পাবেন না। তারপরে ছেলে মেয়েরা নষ্ট হলে এটার মানে দুনিয়াতে তারা কষ্ট পাবেন, এবং তারা যদি প্রচেষ্টার অভাবে নষ্ট হয়, আখিরাতে তার শাস্তি পাবেন। সুতরাং এটা একটা বিরাট দায়িত্ব, যেটাকে আমি ফরজিয়াতের দায়িত্ব হিসেবে আমি মনে করি। এজন্য মানে স্পাউজের বন্ডিং, বিয়ের মূল লক্ষ্য, একটা ছেলে বা পরস্পরকে বিয়ে করে তো তিনটা কথা কোরআনে পাকে বলা হয়েছে, এবং আমাদের ভাই আবু বকর
হাফেজ আবু বকর উল্লেখ করেছেন সূরা 30-এর 21 নম্বর আয়াত, এটা সূরা রুমের। সেটা হলো সাকিনা। সাকিনা শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন এখানে। এই জন্য অনেক মেয়ের নাম কিন্তু সাকিনা আছে বাংলাদেশে। মাওয়াদ্দা, লাভ, অ্যাফেকশন, রাহমা। সাকিনা হলো কাম, সেফ, রেসপেক্টেবল, প্রটেক্টেড ফিলিং, সুকুন থেকে আসে। মাওয়াদ্দা হলো রাহমা। মাওয়াদ্দাকে আরেকটা ভাষা আছে মহব্বা। আল্লাহ তাআলা মহব্বত শব্দটা ব্যবহার না করে মাওয়াদ্দা শব্দ ব্যবহার করেছেন। এটার এটার গভীরতা অনেক ডিপ। আর রাহমা তো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি। রাহমা আহ, রোজ- আমাদের রোজাকে 3 ভাগ করার এক হাদিসের মধ্যে আছে বা বর্ণনার মধ্যে আছে। এটা হলো ফরগিভনেস, গ্রেস, গিফটস এন্ড কম্প্যাশন। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ম্যারেড লাইফ ইজ অ্যাবাউট কম্প্রোমাইজ। আপনি নিজে ছাড়া আপনার নিজের সাথে নিজেই মাঝে মাঝে ঝগড়া করেন, তাই না? আপনার মন একটা একদিকে, মন এদিকে আরেকদিকে আপনি দুদণ্ড মানে ভোগেন মাঝে মাঝে। আমরা সবাই ভুগি এটা। মানুষ যদি নিজের মনের সাথে নিজে ঝগড়া করতে পারে, 2 মত 3 মত নিয়ে কোনটা করবে সিদ্ধান্ত নিতে না পারে, তাহলে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকেই সেপারেট করেছেন। এভরি হিউম্যান বিং হ্যাজ গট ইন্ডিপেন্ডেন্ট ডিএনএ। এই একটা ছোট্ট ফিঙ্গার টিপসের মধ্যে 8 বিলিয়ন মানুষের সেপারেট, মানে চেনার চেনার সুযোগ আছে ছোট্ট একটা এর মধ্যে। তার মানে এভরি ফিঙ্গার টিপ মানে এভরি ডিএনএ ইজ টোটালি ডিফারেন্ট। একই মা বাবার 2জন ছেলে বা মেয়া, যমজ সন্তানের মধ্যে প্রচুর ডিফারেন্স আছে আর কি। সুতরাং এই হিসাবে একটা মেয়ে একটা ছেলে অন্য ঘরে বড় হয়েছে, বাবা মার হয়তো পরস্পরের সাথে আগে পরিচয় ছিল না, পরিচয় থাকলে তো আর পরিচয় থাকলে কিছুটা উপকার হতে পারে আর কি। এটা একটা কম্প্রোমাইজ। ম্যারেজ ইজ এ কম্প্রোমাইজ। এখান থেকে আমার ওই আলোচনাটা আসতেছে যে ঘরের মধ্যে যদি কম্প্রোমাইজের মেন্টালিটি না থাকে, কেউ যদি মনে করে যে না কম্প্রোমাইজ করার সুযোগ নাই, তাহলে একটা রাষ্ট্র চলবে না, পরিবার চলবে না, সমাজ চলবে না, কিচ্ছু চলবে না। এটা একটা মৌলিক জিনিস। কারণ আল্লাহ তালা আমাদেরকে ডিফারেন্ট করেছেন। আল্লাহ তালা আমাদেরকে সবাইকে ইয়েস ম্যান হিসেবে তৈরি করে নাই, আমাদের ডিএনএ এক করে দেন নাই আল্লাহ তালা। এটার একটা কুদরত আছে যেন তুমি ইউ ক্যান লিভ উইথ ডিফারেন্স অ্যান্ড ডিফারেন্স সে সাথে একসাথে থাকার মধ্যে যে একটা মজা আছে, আপনার মনোমালিন্য হতে পারে তো, তারপরে যখন ভালোবাসা, ভালোবাসা গভীর হতে পারে আবার। ছোটখাটো মনোমালিন্য ভালোবাসা গভীর করে। এই কম্প্রোমাইজ যদি কারো বিয়ে করার আগে মেন্টালিটির মধ্যে না থাকে, তাহলে বিয়েই টিকবে না। সন্তান হওয়ার পরে তো সন্তান নষ্ট হওয়ার তো পরে আসে। এবং এটার জন্য আল্লাহ তাআলা এই আমাদেরকে, বাবা মাকে আহ, নির্দেশ দিয়েছেন দোয়া করার জন্য, সন্তানকে নির্দেশ দিয়েছেন বাবা মার জন্য দোয়া করার জন্য। এবং এই যে বন্ডিং, যেটা সাকিনা মাওয়াদ্দা রাহমা, এইটাই হলো বিয়ের ভিত্তি। এবং এর মাধ্যমেই মানে ইসলামটা দুনিয়াতে এই পর্যায়ে চলে এসেছে। পাশ্চাত্য বলতে আমরা যে সমাজে আছি, ইংল্যান্ড, আমেরিকা এবং আপনারা, আমি ওখানে কিছু ঘটনা নিয়ে আসবো, তাদের বিয়ের সিচুয়েশন কি, কি ডিভোর্স কিভাবে বাড়তেছে, এই সমস্ত আমি পরে নিয়ে আসবো। কারণ হলো মানে লিভিং টুগেদার উইদাউট ম্যারেজ, কোনো কন্ট্রাক্ট নাই। এবং এটার মধ্যে যে আল্লাহ তালা এই যে সাকিনা মাওয়াদ্দা রহমা দিয়েছেন, এটা তো খুঁজে পাওয়া যাবে না তাদের মধ্যে, যেটা আমরা দেখি এটা। এরপরে মাম এবং ড্যাডের রোল। বাবা মা এবং মানে আমাদেরকে পেয়ার হিসাবে ডান হাতের একটা রোল আছে, বাম হাতের একটা রোল আছে, এবং একসাথে মিলে আমরা পেয়ার বলি। মায়ের রোল আছে, বাবার রোল আছে। এটা হলো কমপ্লিমেন্টারি, পরিপূরক, কম্পিটিট। এখানে পাশ্চাত্য ফেমিনিজম মেয়েদেরকে, ছেলেদেরকে কম্পিটিটর বানিয়ে বানিয়ে ফেলে। ছেলেরা ইমাম, মেয়েদেরকে ইমাম হতে হবে। ছেলেরা ফুটবল খেলে, মেয়েদেরকে ফুটবল খেলতে হবে। এখানে যেগুলো স- সমাজ এবং মানে ক্ষতি না করে করার সুযোগ আছে, সেগুলো তো অবশ্যই আছে। সুতরাং ভ্যালিউজ দেওয়া, ফ্যামিলি কালচার তৈরি করা, এবং এটার জন্য প্যারেন্টিং স্টাইলটাও নিজেদের মধ্যে আলাপ করা দরকার। বাবার যদি একটু রাগ বেশি হয়, মা বাবাকে ঠান্ডা করবে। মায়ের যদি এক ধরনের একটা অভ্যাস থাকে, দুইজনে মিলে পরস্পরকে শুধরাবেন। এটা বিশেষ করে সন্তান আসার পরে প্রত্যেক দিন রাত্রি ঘুমানোর আগে কিছুক্ষণ আলাপ করা দরকার। একজন দুইজন সন্তান আল্লাহ যাকে যেটা দিয়েছেন, আজকের প্যারেন্টিংটা কিরকম হলো, আগামীকাল তারা কি করতে পারেন। এরপরে এই রোলটাও বাবা মার এখানে জানতে হবে। এবং এই রোল যদি বাবা মা দুজনে না জানে, এটার জন্য সাইকোলজিস্ট ডিগ্রি নেওয়ার দরকার নাই, ভালো বিদ্বান হওয়ার দরকার নাই, ন্যাচারালি জানলে এনাফ হয়ে যায়। তাহলে হবে কি, আহ, এই রোলটা যখন ক্লিয়ার থাকে, তখন একজন আরেকজনের উপর মানে মানে যে বিভেদ থাকে, এটা অটোমেটিক কমে যাবে।
তো এখানে আমি সাধারণত একটা উপমা দেই যে ঘর বা ফ্যামিলি হলো ছোট্ট একটা রাষ্ট্র। একটা রাষ্ট্রের প্রাইম মিনিস্টার আছে, যেমন অস্ট্রেলিয়াতে এবং ইংল্যান্ডে প্রাইম মিনিস্টার, এখানে অন্যান্য দেশের প্রেসিডেন্ট, মানে দেশের হেড অথবা গভর্নমেন্টের হেড। এই গভর্নমেন্টের হেড সে সাধারণত ডিফেন্স মিনিস্ট্রি দেখে, ফরেন মিনিস্ট্রি দেখে ন্যাচারালি। আর হোম মিনিস্টার যে, সে মানে ইন্টারনাল সিচুয়েশনটা দেখে, তার যোগ্য, তার বিরাট একটা দায়িত্ব এখানে। এবং সেখানে এডুকেশনের সাইডটা হোম হোম মিনিস্টার দেখতে পারে। এত কালচারাল এবং আহ, বিভিন্ন মিনিস্ট্রি থাকতে পারে আর কি। তার মানে এটা একটা মানে মোটামুটি ওয়াটার টাইট কোনো ডিপার্টমেন্ট না। বাবার একটা বাহ্যিক রোল আছে, ডিফেন্সিভ রোল আছে, উপার্জনের রোল আছে। মায়ের ঘর, ঘর তৈরি করা মানে একটা ঘররূপী রাষ্ট্রটাকে ঠিক মতো চালানো। হোম মিনিস্টারের বিরাট দায়িত্ব কিন্তু ইংল্যান্ডে। প্রাইম মিনিস্টার পরেই হলো ইকোনমিক মিনিস্টার, এরপরে হলো হোম মিনিস্টার, গুরুত্বের দিক থেকে আর কি। আমি জানি অস্ট্রেলিয়া হয়তো এরকমই হতে পারে আর কি। তো এই তুলনাটা আমি এই জন্য রাখি যে একটা রাষ্ট্রের মধ্যে যে রাষ্ট্র প্রাইম মিনিস্টার এবং হোম মিনিস্টার তার মিনিস্ট্রিটাকে ভাগ করে নেয়, তখন তারা মাঝে মাঝে পারস্পরিক ইন্টারফেয়ার করতে পারে মিউচুয়ালি, কিন্তু তাদের মধ্যে কোনো সমস্যা হয় না, ওই দেশটা চলে সুন্দর মতো। আর যদি তারা পারে না, বাংলাদেশের মতো অথবা অনুন্নত দেশের মতো হয়ে যাবে আর কি। তো আরেকটা কথা হলো যে প্যারেন্টিংটা আসলে বাবা মার উপর যদিও ফরজ, কিন্তু দুইজন মানুষ একটা সন্তান মানুষ করা সহজ না। এই জন্য ইংরেজিতে একটা কথা আছে, ইট নিডস এ ভিলেজ টু রেজ এ চাইল্ড। একটা গ্রাম হইলে, একটা গ্রাম দরকার হয় মানুষ তৈরি করার জন্য। আমি ছোট্টবেলা গ্রামে বড় হয়েছি, এবং আমি জানি আমি অনেক দুষ্ট এবং হাইপার অ্যাক্টিভ ছিলাম, কিন্তু গ্রামের একটা নিয়ম ছিল। আমি এই কাজটা করতে পারবো না, কারো গাছের আম চুরি করতে পারবো না। গ্রামীণ একটা নিয়ম ছিল, এটা আমি ফলো করতাম। অথবা কোনো কোনো সময় কেউ বা আমরা যদি নিয়ম ভঙ্গ করতাম, কোনো একটা চাচা অথবা মামা অথবা খালু গ্রামের ধরে হাত ধরতো, বাবা তুমি কেন করছো এটা। এইটা হলো এক ধরনের প্যারেন্টিং, কিন্তু আমরা পাশ্চাত্যে থাকার কারণে আমাদের এই সুযোগটা হয়তো নাই। এই জন্য আমি সাধারণত বলি যে কয়েকটা ফ্যামিলি মিলে একসাথে একটা একটা সার্কুলের মতো হওয়া দরকার। আমি ইংল্যান্ডে এসে, আমি যে জায়গায় ছিলাম, আমি ইউনিভার্সিটি, সেখানে বাংলাদেশি কমিউনিটি ছিল না, মুসলমানও কম ছিল অনেক বছর আগে। এবং আমি সেখানে তিনটা ফ্যামিলি পাই। আমার ছেলেমেয়েরা, তাদের ছেলেমেয়েরা একসাথে বড় হয়, এটা বিরাট উপকার এটা। কারণ ছেলেমেয়েরা পিয়ার গ্রুপ একই বয়সে পায়। আর সবচেয়ে বড় কথা হলো, বাবা মা আমরা কেউ পারফেক্ট না, আমাদের মধ্যে ভুল ত্রুটি হবে, এভরিডে ভুল করবো আমরা। কিন্তু রাত্রিবেলা আমরা চিন্তা করবো সংশোধন করার জন্য, এটা তওবা করার মতো আর কি। সুতরাং উই উইল নেভার বি পারফেক্ট, পারফেক্ট হওয়ার চিন্তাও কেউ করবেন না। কিন্তু আমরা মানে কঠোর পরিশ্রম করতে হবে বাবা মার পরে। এখন হলো প্যারেন্টাল ডাইনামিক্সটা কি, বাবা মার সাথে বাস মানে হাজব্যান্ড ওয়াইফের ডাইনামিক্সটা কি। আল্লাহ তাআলা কোরআনের সূরা বাকারার 127 নম্বর আয়াতে বলেছেন, তারা হলো একজন আরেকজনের লেবাস এবং শেয়ার্ড রেসপন্সিবিলিটি, তারা একজন আরেকজনকে প্রটেক্ট করে আর কি। আর হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে বেস্ট অফ ইউ ইজ বেস্ট টু দ্য ফ্যামিলিজ। এবং এই জন্য পরস্পরের হাজব্যান্ড এবং ওয়াইফ পরস্পরকে বিয়ের পর থেকেই তাদের ইমোশনাল চেক ইন দরকার। মাঝে মাঝে হাজব্যান্ড ওয়াইফের ইমোশনাল সাইডে চিন্তা করবেন যে ইজ হি ডুইং ইজ হি ডুইং ব্যালেন্স থিং টু হার হুইজ ওয়াইফ। ওয়াইফও এরকম চিন্তা করবেন, নিজস্বভাবে চিন্তা করবেন এটা। এবং এটা বলা আছে যে এ, এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা হলো যে হাজব্যান্ড ও ওয়াইফ যখন কথা বলে তখন মনোযোগ দিয়ে শুনতে হবে। রসুল সাল্লাহ সাল্লাম তার স্ত্রী কয়েকজন ছিলেন বিভিন্ন কারণে, এবং তাদের ফিলিংটাকে পর্যন্ত তিনি মানে সরাসরি জানতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছোট্ট একটা মানুষ ছিলেন, কিন্তু রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে তুমি কখন আমার উপর হ্যাপি এবং কখন তুমি আমার উপর হ্যাপি না, আমি টের পাই। কিভাবে টের পাই? আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, বলছে তুমি যখন বলো মুহাম্মদের রব, তার মানে ইউ লাভ মি। তুমি যখন বলো ইব্রাহিমের রব, তার মানে তুমি মনে হয় একটু দূরে দূরে আসো আর কি। এই যে সাইকোলজিক্যাল অনুভূতিটা হাজব্যান্ড হিসাবে, একজন নবী হওয়ার পর হাজব্যান্ড যদি এরকম ওয়াইফের মানসিক ইমোশনাল ফিলিংসটা যদি খোঁজার চেষ্টা করে, ওয়াইফ যদি চেষ্টা করে, তাহলে কিন্তু পরের যে আলোচনা আমরা নিয়ে আসতেছি, এটা এটা হয়তো দরকার নাও হতে পারে আর কি। এরপরে জেন্টলনেস ওভার হার্শনেস। জেন্টলনেস ইজ ফাউন্ড ইন এনিথিং এক্সেপ্ট দ্যাট ইজ বিউটিফুল। জেন্টলনেসের মধ্যে কোনো খারাপ কিছুই পাওয়া যাবে না, এটা মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে।
প্যারেন্টাল ডিসকার্ড। এখন আসি আহ, এই ডিসকর্ড কি কি কারণে হতে পারে, ডিসকর্ড এর উপায় কি, এটাকে কিভাবে সংশোধন করা যেতে পারে। আমি যেটা আগেই বলেছি এবং আপনারা সবাই জানেন, এখানে শিক্ষিত অনেকেই অনেকেই আছেন, হয়তো সাইকোলজিস্টও থাকবেন, টিচারও থাকবেন, সোশ্যাল ওয়ার্কার থাকতে পারেন। সুতরাং মানে মানুষ হিসেবে মতানৈক্য হবে, এবং মতানৈক্যটা না হওয়াটা এটা মানবিকতার বাইরে বাইরে পড়ে যায়। কারণ হলো আল্লাহ তাআলা এটা আমাদের অস্থিমজ্জার সাথে দিয়েছেন যে আমরা বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করবো। এই জন্য দুনিয়াতে একটা রিচ, শত শত হাজার হাজার মানুষ ভাবে চিন্তা করে, কোটি কোটি মানুষ কোটি কোটি ভাবে চিন্তা করে। এই জন্য দুনিয়াটা অনেক রিচ। শুধুমাত্র খেয়াল রাখতে হবে যে দুনিয়ার জন্য মানে যুদ্ধবাজ লোকেরা ক্ষমতায় না আসে, সেটা অন্য জিনিস আর কি। কিন্তু যে ডাইভার্সিটি অফ অপিনিয়ন, লাইক ডাইভার্সিটি অফ হিউম্যান বিং, দুনিয়াটিকে রিচ বানায়। দুনিয়া যদি সবাই যদি সাদা হতো, সবাই যদি কালো হতো, সবাই যদি বাদাম হতো, তাহলে বিশ্রী লাগতো, অথবা মজা লাগতো না আর কি। সুতরাং সাদা ও কালো, এই যে বিভিন্ন ধরনের আল্লাহ তালা তৈরি করেছেন, দ্যাটস দ্য বিউটি অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আপনাদের বাবা মার যদি কোনো মধ্যে যদি কোনো এরকম মানে ভুল বোঝাবুঝি, তিক্ততা কিছু হয়, একটা জিনিস খেয়াল রাখতে হবে, এবং পরে আসতেছি আলোচনায়, আপনাদের কনফ্লিক্ট, ডিসকর্ডটা ছেলে মেয়ের কাছ থেকে দূরে রাখবেন। ছেলে মেয়েদেরকে বুঝতে দেবেন না যে আপনাদের মধ্যে ইন্টারনাল কোনো দ্বন্দ্ব আছে। কারণ ছেলেমেয়েরা যখন একটু বুঝবে, তখন তারা ক্ষতিগ্রস্ত হবে, ছেলে মেয়ে নষ্ট হওয়ার আশঙ্কা আছে। আর আপনাদের মধ্যে যদি কোনো কথা কাটাকাটি হওয়ার হয় এবং হতে পারে, তাহলে কাম রেসপেক্টফুল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন। আমি অনেক অনেক ভদ্র ফ্যামিলি জানি, হাজব্যান্ড ওয়াইফকে আপনি বলে সম্বোধন করে। আমি অবশ্য করি না। এটা আমি শুনলে প্রথমে হাসতাম, হাসির মতো আর কি। সাধারণত পরস্পরকে তুমি তুমিই বলে আর কি, পরস্পরকে আপনি আপনি বলে সম্বোধন করে। সুবহানাল্লাহ, দ্যার মে বি সাম হিকমা ইন ইট। তো কাম রেসপেক্টেবল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা, এবং ছেলে মেয়েদেরকে বলা, ছেলেমেয়েরা হয়তো টের পেতে পারে, তারা যেন প্রথমে টের না পায়, এবং তাদেরকে ভালোবাসা এবং সেফটি দেয়। মানে তাদেরকে বুঝতে বুঝতে হবে যে বাবা মা প্রত্যেকে এবং দুইজনে ছেলে মেয়েদেরকে ভালোবাসে, কারণ এট দি এন্ড অফ দি ডে সন্তানকে কেন্দ্র করে কিন্তু বাবা মা। এরপরে আপনাদের ফ্যামিলির রুটিন, যেটা সেটা পরে আলোচনায় একটু আসবো। আম, সেটা হলো এই রুটিনটাকে স্টেবল রাখা। রুটিনের মধ্যে যদি কোনো পরিবর্তন না আসে, খাওয়ার টাইম, বেড টাইম, স্কুলে যাওয়া, স্কুল, কথা কাটাকাটি, ঝগড়াঝাটি করে যদি রুটিন নষ্ট করে করে ফেলেন, ছেলেমেয়েরা বুঝবে যে কিছু একটা হয়েছে। আপনার মন খারাপ থাকলেও আপনি রুটিনটা ফলো করেন, পরে নিজেরা দুজনে বিষয়ে মিলে ঘরের মধ্যে অথবা বাইরে যেয়ে, পার্কে যেয়ে, অথবা কোনো রেস্টুরেন্টে যেয়ে গল্প গুজব করতে করতে, এটা মানে ছোটোখাটো হলে এগুলো সমাধান করা সহজ। টুগেদার ইউ প্রেজেন্টেড ইউনাইটেড ডিসিশন। আপনাদের প্যারেন্টিং স্টাইলটাও যেরকম ডিফারেন্ট না হয়, পরস্পরের ডিসকাশন করে নেব। বাবা বাবা যখন শাসন করবেন কোনো কারণে, শুধু খেয়াল রাখবেন শাসনটা যেন শাস্তি না হয়, মা যেন ইন্টারফেয়ার না করে। আর মা যদি কিছু করে, মাকেও ইন্টারফেয়ার করা ঠিক না। ইন্টারফেয়ার করলে ছেলে মেয়েরা বুঝবে প্রবলেম আছে, এবং এটা ব্যক্তিত্বেও আঘাত লাগে। যদি প্যারেন্টিং স্টাইলের কোনো ডিফারেন্স থাকে, আপনারা আলাদা এটাকে সংশোধন করার চেষ্টা করবেন। অ্যাভয়েড ক্রিটিসাইজিং আদার প্যারেন্ট ইন ফ্রন্ট অফ কিডস। মানে ছেলে মেয়ে একটু বয়স যখন হয়, তখন ছেলে মেয়ে যখন মানে বড় হয়ে যায়, তখন খেয়াল রাখতে হবে যেন আপনি কোনো বাবা বা মা সন্তানের সামনে পরস্পরের ব্যাপারে কোনো সমালোচনামূলক কথা না বলে। ওকে, প্যারেন্টস হিসাবে কি করা দরকার? মানে একটা হলো আহ, নিজেরা নিজেদের সমস্যাটাকে কিভাবে দূর করতে পারবেন। প্যারেন্টস মাস্ট সর্ট দিস আউট। বাচ্চাদের কাছে যাওয়ার আগে, অথবা বড় হওয়ার আগে, অথবা সংসার নষ্ট হওয়ার আগে, নিজেদের সাধ্য মতো সর্ট আউট করা দরকার। আমি বলছি দিস ক্যান হ্যাপেন, ওয়ার্ল্ড ইজ নট পারফেক্ট। অ্যাজ অ্যান অ্যাডাল্ট, আপনারা বাবা মা যারা আছেন, তারা পরস্পরের স্ট্রেসটাকে ম্যানেজ করার চেষ্টা করবেন। বাবার স্ট্রেস থাকতে পারে, মায়ের স্ট্রেস থাকতে পারে। বাবার স্ট্রেস এক ধরনের, বাইরে থেকে আসে, দুনিয়ার ঝগড়াঝাটি, এটা ওটা, মানে কলিগদের সাথে। মা হয়তো বাইরে কাজ করেন না এখনো, সুতরাং মায়ের আবার অন্য ধরনের সমস্যা থাকতে পারে। পরস্পরকে বোঝার চেষ্টা করবেন। এই জন্য কিছু বইও আছে কিছু আর কি। আহ এজন্য পরস্পরে যদি স্ট্রেস ম্যানেজ করার চেষ্টা করেন, এবং শিক্ষিতরা বা অশিক্ষিত হোক, যেটাই হোক, এটা চেষ্টা করলে তারা পারবেন।
আল্লাহর কাছে ধরনা দিবেন এবং একটু চিন্তা করবেন যে আমি এই কথাটা এইভাবে না বললে এইভাবে বলা উচিত ছিল, এই কাজটা এইভাবে না করা উচিত ছিল, আমার চোখের ল্যাঙ্গুয়েজ অথবা আমার বডি ল্যাঙ্গুয়েজ এগুলো চিন্তা করলে খুঁজে পাওয়া যাবে আর কি। এরপরে দ্বিতীয় হলো কোপিং স্ট্র্যাটেজি বের করা। আপনারা এর মধ্যে কিভাবে টিকে থাকবেন, এক্সারসাইজ করে শরীরটাকে ইয়ে করতে পারেন, নেটওয়ার্ক তৈরি করতে পারেন, তারপরে আহ, ভালো প্রোগ্রাম দেখতে পারেন, বিভিন্নভাবে ব্যস্ত রেখে আপনাকে কোপ করার রাস্তা বের করবেন। আর রিলেশনশিপ যদি বাইরে বন্ধু বান্ধব বান্ধবী বা আত্মীয় স্বজনের মধ্যে থাকে ঘনিষ্ঠ, সেখানে কথাবার্তা বলে হালকা করবেন, কিন্তু হাজবেন্ড বা ওয়াইফের পরস্পরের বিরুদ্ধে অন্যের কাছে বলতে গেলে তখন সমস্যা না না কমে বেড়ে যাবে আর কি। আর হেলথি সোশ্যাল কানেকশন আউটসাইড হোম, একটা সোশ্যাল কানেকশন যদি তৈরি করেন, মনে করেন বাবা আহ, তার সংসার তার চাকরির পরেও কিছু সময় আছে, কিছু সোশ্যাল ওয়ার্ক করলো, ক্লাইমেট অ্যাক্টিভিজম অথবা মনে করেন অ্যান্টি রেসিস্ট অ্যাক্টিভিজম এগুলো করলো। মা ঘরের মধ্যে থেকে অন্যদের সাথে মিলে কিছু একটা করলেন, বিভিন্ন জনে বিভিন্ন কাজ করলেন। আমরা যখন মিছিলে চলে যাই অথবা প্রতিষ্ঠানের সাথে জড়িত, কিন্তু প্রতিষ্ঠান খেয়াল রাখতে হবে যে প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠানের মধ্যে রাখতে হবে, ঘরের কাজটা ঘরের মধ্যে রাখতে হবে। ফ্যামিলি রিচুয়ালটাকে একটু মজবুত যদি হয়, যেমন একসাথে খাওয়া দাওয়া করলেন, একসাথে বাইরে গেলেন, পিকনিকে গেলেন, এটা একটা ট্র্যাডিশন যদি তৈরি হয়, তখন দেখবেন যে ছোটোখাটো ছোটো ছোটো তর্কাতর্কি হয়ে গেছে, বাবা ভুলে যাবে, মাও ভুলে যেতে পারে আর কি। আর সবচেয়ে বড় হলো যদি তাতেও না হয় আর একটু লম্বা সময় ধরে কিছু হয়, তখন ফ্যামিলি কাউন্সেলিং নেওয়া দরকার। এবং মুসলমানদের মধ্যে কাউন্সিলর আছে, এখন ফ্যামিলি কাউন্সিল একটা কোর্স আছে। এবং আম, এই কোর্সের খোঁজ মানে মুসলিম কমিউনিটি যে কোনো একজন বিশ্বস্ত হলে হবে। এবং মানে সাধারণত তারা সিক্রেসি আউট করে না, প্রফেশনালি তারা করার চেষ্টা করে, ট্রাস্টেড মুসলিম প্রফেশনাল। এবং এটা তিক্ততা বাড়ার আগে আর্লি ইন্টারভেনশন ইজ দি বেস্ট। এরপরে একটা ইস্যু যেটা আমি একটু দুষ্টামি রেখে উল্লেখ করছি আর কি, ইন লস টু গ্র্যান্ড প্যারেন্টস। সাধারণত ঘরের মধ্যে, এটা বিলাতে অনেক ঘটছে এখন, ঘটছে আমেরিকাতেও ঘটছে, মেয়েরা ছেলেদেরকে বিয়ে করতে চায় না, বিশেষ করে এশিয়ান ছেলে মেয়েদেরকে। অনেক বাংলাদেশি ভালো আলিম ওলামার মেয়ে বাংলাদেশি ছেলে বিয়ে করবে না, কারণ বাংলাদেশিদের মানে তারা নিজেরাও বাংলাদেশি। এটা অন্যতম কারণ হলো, ইন সাম ফ্যামিলিজ অফ বাংলাদেশি অরিজিন, ইন লজরা তারা মানে এটাকে মানে বুঝে না বুঝে এটাকে নষ্ট করে ফেলে না আর কি, একটা কমেন্ট করে ফেলে। অথবা মানে মেয়ের মা মেয়েকে একভাবে একভাবে ইয়ে করতে পারেন, অথবা ছেলেকে এক ধরনের করতে পারেন। এবং এটা করতে যে একটা আলোচনাও বর্তমানে হচ্ছে এখন রিসেন্টলি, ইন লজরা যদি আউটলর মতো ব্যবহার করে, ইন ল মানে ফাদার ইন ল, মাদার ইন ল, ব্রাদার ইন ল এটসেট্রা, তারা যদি আউটল মানে খারাপ ব্যবহার করে, কি করবেন? সেখানে ঘরের মধ্যে এক তিক্ততা সরানোর প্রতি অন্য তিক্ততা করার দরকার নাই। কিন্তু শুধু খেয়াল রাখতে হবে, এখানে যারা দাদা দাদি নানা নানি আছেন যারা, তারা আপনারা আপনাদের দায়িত্ব শেষ করে দিয়েছেন, আপনাদের ছেলেমেয়েরা যা হবার হয়ে গেছে। আপনি শুধু আপনাদের ছেলে মেয়েদেরকে পজিটিভ উপদেশ দেন, সংসারটাকে টিকিয়ে রাখার জন্য, ছেলে মেয়ে মানুষ করার যদি কোনো ভালো টেকনিক আপনার জানা থাকে তা তা দেন। আপনি তাদের ঘরের মধ্যে ইন্টারফেয়ার করবেন না। আপনার নিজের মেয়েকে নিজের দিকে টানার দরকার নাই, তার হাজবেন্ড আছে। নিজের ছেলেকে, এটা অনেক বাঙালি বেঙ্গলি মায়েরাও করে, এটা মুসলমানরা করে, সবাই সবাই করতে পারে, কারণ ইনলজের ব্যাপারে একটা ক্রস কালচারাল একটা দোষ আছে আর কি। এই দেশেও ইনলজের ব্যাপারে খুব খারাপ খারাপ কথা আছে। গ্র্যান্ড প্যারেন্ট যখন হয়ে যান তখন এই জিনিসটা খেয়াল রাখা দরকার, যে আপনারা তখন গ্র্যান্ড প্যারেন্ট, ডু নট ইন্টারফেয়ার ইন রেইজিং দি চিলড্রেন, ইন নার্চারিং। আপনি অ্যাডভাইস করেন, বিকজ ইট ইজ নট ইউর ফরজিয়ার দায়িত্ব। এই দায়িত্ব হলো আপনার নাতি নাতি যে বাবা, আপনার ছেলে মেয়ের উপর পড়ে এটা। আপনি আপনার দায়িত্ব পালন করে এখন রেস্ট নেন, তাদের সংসর্গ উপভোগ করুন, দ্যাট শুড বি এনাফ। ফ্যামিলি ইন দি ওয়েস্ট, এই জিনিসটা আমাদের সামনে রাখা দরকার, যে আমরা যে আমাদের ঘরের মধ্যে ছোটোখাটো জিনিস নিয়ে অথবা যেটা অ্যাভয়েড করার মতো সিচুয়েশনটাকে আমরা সামলাতে পারি না। পাশ্চাত্য কোথায় চলতেছে? পাশ্চাত্যে একসময় এক্সটেন্ডেড ফ্যামিলি ছিল, এখন নাই। নিউক্লিয়ার ফ্যামিলি, এটা বলতে গেলে নাই এখনো। সেকেন্ড মানে বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে নিউক্লিয়ার ফ্যামিলি হয়, হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকে, একটা দুইটা বাচ্চা হয়, দুইজনে উপার্জন করতে হয়, একটা বিয়ের মাধ্যমে ছিল এটা।
পরবর্তী সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সারা পাশ্চাত্য জগতে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আমার মনে হয় এর মধ্যে পড়ে, আপনারা ভালো বলতে পারবেন, স্টেপ ফ্যামিলির জন্ম হয়। স্টেপটা কিভাবে হয়? যখন বিয়েটা আস্তে আস্তে চেঞ্জ, মানে থাকে না, মানে হাজবেন্ড, ছেলেরা এবং মেয়েরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, মানে 45, মানে 50 দশকের শুরু থেকে তারা একসাথে থাকা শুরু করে, মানে লাভ অ্যাফেয়ার্স। এটাকে ইনিশিয়ালি বলা হতো লিভিং ইন সিন, পাপের মধ্যে বাস করা। এর সময় বলা হতো লিভ টুগেদার। এখন লিভিং ইন সিন শব্দ ব্যবহার করা যাবে না, কোহ্যাবিটেশন যেটা আর কি। এখানে মুশকিল হলো, একটা ছেলে একজন মেয়েকে অল্প বয়সে, মানে তাদের শারীরিক আকর্ষণ বিভিন্ন কারণে, চাহিদা শারীরিক, তারা বিয়ে, তারা একসাথে হাজব্যান্ড ওয়াইফের মতো থাকে, বাচ্চা হয়ে যায়। এটা আগে হলে ইলিজিটিমেট বা খারাপ শব্দ ব্যবহার করতো, এখন খারাপ শব্দ ব্যবহার করা যাবে না। সেটা হওয়ার পরে এই ছেলেটা, যেহেতু সে বিয়ের বন্ধনে আবদ্ধ না, সে অন্য একটা মেয়েকে পছন্দ করে তার সাথে থাকে, তাকে নিয়ে আসে, এটাকে সরিয়ে দেয়, এই মেয়েটা অন্য জায়গায় চলে যায়। এই মেয়েটা যখন অন্য একটা পুরুষের কাছে যায়, তার একটা সন্তান বা দুইটা সন্তান নিয়ে, তখন এই সন্তানগুলো ওই পুরুষের যদি সন্তান থাকে, তাদের স্টেপ ব্রাদার, স্টেপ চিলড্রেন, এই জন্য এটাকে বলে স্টেপ ফ্যামিলি। এটাকে অনেক সময় ব্লেন্ডেড ফ্যামিলি বলে, ব্লেন্ডেড হয়ে যায় আর কি। এবং ক্ষতিগ্রস্ত করা হয় সবচেয়ে মেয়েরা, কারণ মেয়েরা কিন্তু, মানে জেন্ডার ইকুয়েশনে মেয়েরা, মানে পাওয়ার পাওয়ার ইকুয়েশনে মেয়েরা উইকার। কারণ মানে ইসলামের মধ্যে মেয়েরা ছেলেদের ঘরে আসে। সুতরাং দ্যাট মিনস ইন দি ইন দি পাওয়ার ইকুয়েশন ছেলেদের অধিকার বা দায়িত্বটা বেশি। ওয়েস্টার্ন সমাজে পাওয়ার ইকুয়েশন না হলেও, যেহেতু মেয়েদের গর্ভে সন্তান হয়, সন্তান নিয়ে কি করবে? একটা ছেলে অন্য একটা মেয়ের সাথে চলে থাকতে পারে, ঘুমাইতে পারে, কিন্তু একটা মেয়ে তার সন্তানকে নিয়ে কোথায় যাবে? হয় একলা থাকতে হবে, সিঙ্গেল ফ্যামিলি, অথবা আরেকজনের কাছে যেতে হবে। দিস ইজ এ প্রবলেম অফ স্টেপ ফ্যামিলি। পরবর্তী সময় সিঙ্গেল প্যারেন্টের সংখ্যা মারাত্মকভাবে বেড়ে গেছে, এবং সিঙ্গেল প্যারেন্টের খরচটা রাষ্ট্র দেয় সাধারণত, যদি মা ইনকাম করতে না পারে, এবং একলা সন্তান মানুষ করতে যে পারে না, অনেক সময় ছেলে মেয়েরা নষ্ট হয়ে যায়। কালো কালো ভাই বোন, কালো ফ্যামিলির মধ্যে আমরা আফ্রিকান, ক্যারিবিয়ানের মধ্যে দেখি, মানে সিঙ্গেল ফ্যামিলির সংখ্যা বেশি, ছেলে মেয়েরা বিরাট ক্ষতিগ্রস্ত হয়। এবং আমি বিহেভিয়ার চিলড্রেন টিচার হিসাবে এদেরকে হ্যান্ডেল করতে হয়েছে সিঙ্গেল প্যারেন্ট ফ্যামিলি। এরপরে পরবর্তী সময় এখন, গত দেড় দশক, 2 দশক থেকে সেম সেক্স ফ্যামিলি, হোমোসেক্সুয়াল ফ্যামিলি। এটা আইন অনুযায়ী কোনো কোনো দেশে, ইংল্যান্ডে 2005-এ, মানে সেম সেক্স ম্যারেজ 2014-এ লিগালাইজড হয়ে গেছে। আর অস্ট্রেলিয়াতে আপনারা হয়তো ভালো বলতে পারবেন এটা। এরপরে ফ্যামিলি ট্রেন্ডটা কোথায়, ফ্যামিলি কোন দিকে যাচ্ছে? 60+, 60.5%, এটা ইংল্যান্ডের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স, ONS, আমি নিচে উল্লেখ করছি এটা। ইংল্যান্ডে যা হয় আমেরিকার সিমিলার সিমিলার, কারণ এরা পাশাপাশি আর কি খুবই। অ্যাডাল্টস লিভ উইথ এ পার্টনার। সাম বিয়ের সন্তান হওয়ার পরে অনেকে মজা করে বিয়ে করে, অনেকে ছেলে মেয়েরা বড় হওয়ার পরে বাবা মাকে বিয়ে করে দেয়। আবার অনেকে মাল্টিপল পার্টনার আছে। ম্যারিড অ্যান্ড সিভিল পার্টনারশিপ, সিভিল পার্টনারশিপ হলো, মানে সেম সেক্স ম্যারেজটা সিভিল পার্টনারশিপ। এটার সংখ্যা হলো মাত্র 50%-এর কম, 50%-এর মতো। তার মানে 50%-এর বেশি সন্তান বিয়ের বাইরে জন্ম হয়। আর এই করতে যে মেয়েদের বা ছেলেদের বিয়ের বয়স, বিয়ে যারা করে তারা অনেক দেরিতে করে। এবং মুসলমানদের মধ্যে, ইংল্যান্ডের মুসলমানদের মধ্যে মেয়েদের অ্যাভারেজ এইজ অনেক বেশি হয়ে গেছে। আমার জানা মতে, আমার চোখের সামনে ভাসে 35, 40, 42-এর বয়সের মেয়ে বিয়ে করে না এখনো। বেশ অনেক মেয়ে আমি জানি, এবং হেজাবি, প্র্যাকটিসিং মুসলিম। ডিভোর্স বাড়তেছে। আর যেহেতু পাশ্চাত্যে, যেহেতু এই বিয়ে ছাড়া থাকে, তাদের তো ডিভোর্স না, সেপারেশন হয়ে যায় তাদের মতো আর কি। আর সবচেয়ে বড় ইস্যু হলো ডিভোর্সের রেট বাড়া মুসলমানদের মধ্যে বাড়তেছে। এবং একজন আরেকজনকে পছন্দ করার পরে, ইসলামিক সোসাইটিতে পছন্দ করার পরেও 3 মাস 6 মাসের মধ্যে বিয়ে ভাঙে। মুসলিম প্র্যাকটিসিং আন্দোলনের সাথে সম্পর্কিত ছেলে মেয়েদেরও পার্টনার খুঁজে, রিপার্টনারিং খুঁজে, ফলে মেন্টাল সমস্যা, হেলথের সমস্যা হয়, এস্ট্রেঞ্জমেন্টটা বাড়ে আর কি। প্যারেন্টিং অ্যান্ড ফ্যামিলি ওয়েলবিং, এখন মৌলিক কিছু প্যারেন্টিং এর কিছু কথা বলে, আমাকে একটু পারলে ইঙ্গিত দিয়েন কখন শেষ করতে হবে।
আমি ঘড়ি দেখছি 100। এটা একটা পুরানো জিনিস আমি একটু নিয়ে আসছি, এবং এটা স্বীকৃত যে ইসলামের মধ্যে বা মুসলিম কালচারের মধ্যে হিস্টোরিক্যালি দেয়ার আর 3 স্টেজেস অফ প্যারেন্টিং। জন্ম থেকে 7 একটা, 7 থেকে 14, 14 থেকে 21। কিন্তু আমি মনে করি প্যারেন্টিংয়ে এটা হলো জন্ম হওয়ার পর স্টেজ। প্যারেন্টিং স্টার্টস বিফোর, কি বলে, সন্তান হওয়ার আগে। সেটা হলো বিয়ের সময় থেকে প্যারেন্টিং শুরু হয়। কিভাবে? একজন নেক পুরুষ একজন নেক মহিলা বিয়ে করলে প্যারেন্টিং এর নেচার চেঞ্জ হয়ে যাবে। এবং নেক মহিলা যখন প্রেগন্যান্ট হবেন, তিনি নেক চিন্তা করবেন, কোরআন তেলাওয়াত করবেন, ভালো খাওয়া দাওয়া করবেন, খারাপ জিনিস থেকে দূরে থাকবেন। এবং সন্তান 5-6 মাস পরে যখন কমিউনিকেট করা যাবে, তখন বাচ্চাকে শুনিয়ে কোরআন পড়তে পারেন, এবং বাচ্চা সেগুলো সাবকনশিয়াসলি মাথার মধ্যে থাকবে। এটা আর কি, এটা রিসার্চে বের হয়েছে। কোনো মা যদি, কোনো গায়িকা মা সন্তান 6 মাসের পরে থাকা অবস্থা, পেটে থাকা অবস্থায় যদি বেশি গান গায় বা গায়িকা হয়, সন্তান ন্যাচারালি গায়িকা হওয়ার সম্ভাবনা বেশি। সম্ভাবনার কথা বলা আছে, কোনো গ্যারান্টি নাই। তো এরকম কোরআন তেলাওয়াত, নেক চিন্তা, জ্ঞান উপার্জন, খারাপ চিন্তা থেকে দূরে থাকলে, মা যদি থাকেন, সন্তান ন্যাচারালি ভালো হবে। এটা হলো জন্ম। আর জন্মের পর থেকে তাদেরকে ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে তাদের নার্চারিং করতে হবে। এবং এখানে ধমক দেওয়া যাবে না, জোর করা যাবে না, কোয়ার্স করা যাবে না, ভয় দেখানো যাবে না, যেগুলো চিলড্রেন সেফটির মধ্যে যেগুলো আছে আর কি। 7 থেকে 14 এটা হলো শিক্ষার বয়স, এবং এখানে লার্নিং স্পিড, ভ্যালিউ, বিলিফ, ডিসিপ্লিন, এগুলো শিক্ষা দেওয়ার বয়স। সেলফ এস্টিম, এই সমস্ত কিছু। এবং আহ, প্রথম 7 বছরে তার মানে এ না যে বাচ্চাকে কিছু খেলার মাধ্যমে শিক্ষা দিতে হবে, কোরআন তেলাওয়াত শিখাতে হবে, তারপরে নামাজ কালাম, মানে তারপরে মোল্ড করার বয়সটা হলো 7 বছর পর্যন্ত। কারণ রসুল পাক সাল্লাহ সাল্লাম এই 7টা কোত্থেকে আসছে? উনি বলেছেন 7 বছর বয়সে তোমরা ছেলে মেয়েদেরকে নামাজ শেখাও, 10 বছর বয়সে বিছানা সেপারেট করে দাও। মানে এভরিথিং দ্যাট কেম ইন দি ইসলামিক বা মুসলিম লাইফ কেম ফ্রম প্রফেসর সাল্লাহ ইসলাম। 7 থেকে 14 হলো মানুষ তৈরি করা, মানে জ্ঞান, ভ্যালিউস তৈরি করা। এটা হলো সলিড পিরিয়ড, এবং এই সলিড পিরিয়ডের মধ্যে পিউবার্টি, অ্যাডোলেসেন্স, এই পিরিয়ডের মধ্যে। সুতরাং এই পিউবার্টি পিরিয়ডটা সবচেয়ে অন্যতম একটা চ্যালেঞ্জিং এবং ডেঞ্জারাস সময়, অথবা এদার ডেঞ্জারাস, অথবা এটার বিরাট একটা সুযোগ। কারণ এই পিউবার্টির সময়ে পিউবার্টির সময়ে নাম করা বেশ কয়েকজন সাহাবা ছিলেন রসুল সাল্লাহ আসলামের এন্তেকালের সময়। তারা যুদ্ধে যেতে চেয়েছে, যুদ্ধে যেতে দেন নাই। কিন্তু তার মধ্যে পরবর্তী আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে শুরু করে বেশ কয়েকজন ইতিহাসের মধ্যে সবচেয়ে মুফাসসিরিন, হাদিসবিদ, পণ্ডিত হয়েছেন তারা আর কি, অল্প বয়সে। মোহাম্মদ বিন কাসিমের বয়স ছিল 17 বছর। তার মানে টিনেজ বয়সটাকে খারাপ মনে করা ঠিক নয়। কিন্তু বেশিরভাগ মানুষ টিনেজ বয়সে খারাপ হয়, বিশেষ করে পিউবার্টি যখন আসে পাশ্চাত্য সমাজে, ওয়েস্টার্ন সমাজে, যে এখানে বিয়ের বাঁধন নাই, একটা ছেলে একটা মেয়ের প্রতি আকর্ষণ এমনভাবে বাড়ে, তো অল্প বয়সে তারা বাবা মা হয়ে যায়, এবং জাতি তখন সাফার করে, ব্যক্তি সাফার করে। 14 থেকে 21 পর্যন্ত প্যারেন্টিং হলো আপনি শুধু হাল ধরে ছেলে মেয়েকে উপদেশ দিবেন। আপনি ছেলে মেয়েকে জোর করে বিয়ে দিতে যাবেন না। তারা বিয়ে করবে, আপনি অ্যাসিস্ট করবেন অথবা মত দিবেন, যাতে তারা সঠিক পথে থাকে। চাকরি বাকরির ব্যাপারে প্রেশার দিবেন না, তুমি এটা হও, এটা করো, এই প্রেশার দিতে যাবেন না। কারণ ওই সময় প্রেশার ছেলে মেয়েরা পছন্দ করে না। বরং ওই সময় আপনি ফ্রেন্ডলি ব্যবহার করবেন। ইউ ক্যান নেভার বি ফ্রেন্ড, বাট ইউ বিহেভ লাইক এ ফ্রেন্ডলি পার্সন। এবং কোনো মনোমালিন্য বা ইয়ে হলে আপনি খুব ওয়াইজলি হ্যান্ডেল করতে হবে। এবং আহ, আপনার ফিতরতের মধ্যে নর্মাল স্টেবিলিটি নিয়ে আসতে হবে। ফ্যামিলি সেশনসের মাধ্যমে, এখন জাস্ট প্র্যাকটিক্যাল কিছু কথা বলছি, যে ঘরের মধ্যে যদি এগুলো নিয়ে আপনারা বিজি থাকেন, একটা ফ্যামিলি সেশন করেন রেগুলার, সপ্তাহ অথবা পাক্ষিক, এবং সেখানে যদি ফ্যামিলি সেশনে আখলাক, এডুকেশন, সোশ্যাল স্কিল, লাইফ স্কিল আলোচনা করেন, সালাম কিভাবে দিতে হয়, ধন্যবাদ কিভাবে দিতে হয়, কাইন্ডনেস, ফিলিং, লাভ, অ্যাঙ্গার, এনি ইস্যু দ্যাট কামস। এখন হজ আসতেছে, হজের ব্যাপারে আপনার ছেলেমেয়েরা যদি 7, 8, 9, 10 বছর হয়, আপনি একজনকে দায়িত্ব দেন যে হজের উপর তুমি কিছু বলো। এবং এখানে সবাইকে ইনভলভ করে একটা লাইভলি এনভায়রনমেন্ট ক্রিয়েট করলে ফ্যামিলি সেশনগুলো বিকামস ওয়ান্ডারফুল থিং। ছেলেমেয়েরা শিখে, এবং ঘরের মধ্যে একটা সম্পর্ক গভীর হয়, বাবা মার মধ্যে সম্পর্ক গভীর হওয়ার ফ্যামিলি রুল তৈরি করতে হবে এর মধ্যে। ফ্যামিলি রুল বলতে মানে এই রুল
এই রুল মানে এমন না যে এটা ভঙ্গ করলে একবার পানিশমেন্ট দিতে হবে, শাস্তি, তা না। রুল হলে আপনি ছেলে মেয়েদেরকে শেখানো হয় যে কখন বাইরে থেকে আসবে, কখন খাওয়া দাওয়া করবে, কখন তারা টিভি দেখবে, অথবা কখন পড়াশোনা করবে, হোমওয়ার্ক, অল দিস থিংস ইন এ ফ্যামিলি। সাপ্তাহিক রুল, এটাকে ডেইলি রুল করতে পারেন। এই ডিসকাশনের মধ্যে আপনারা নিজেরা নিয়ে আসবেন। এটা আমি বিস্তারিত যাব না, কারণ আরো কিছু আলোচনা আছে আমার। এরপরে সোশ্যাল অ্যান্ড লাইফ স্কিল, এই জিনিসটা আমাদের উপমহাদেশের বাংলাদেশি বা মুসলিম কমিউনিটির মধ্যে এই সোশ্যাল স্কিল, লাইফ স্কিলটা অভাব। বাংলাদেশে তো ছেলেমেয়েরা বড় হলে, বয়স হওয়ার পরে কিছু করতে পারে না। এই দেশে অল্প বয়সে প্রাইমারি প্রাইমারি বাচ্চাদেরকে অনেক স্কিল শিক্ষা দেওয়া হয়। চায়নাতে শিক্ষা দেওয়া হচ্ছে, আমি জানি, প্রতিনিয়ত আমি খবর রাখি। এটা অ্যাবসলিউটলি ভাইটাল যে এই ওয়েস্টের মধ্যে এই সোশ্যাল স্কিল, লাইফ স্কিল এবং ওয়েস্টে কি করা দরকার এগুলো বাচ্চাদের শেখানো দরকার। সোশ্যাল স্কিল হলো মানুষের সাথে মেলামেশা করা, সালাম কালাম, ভদ্র মানুষ হিসাবে, আখলাকি মানুষ হিসাবে, ছোট মানে ইয়ং মানুষ হিসেবে কিভাবে বড় হলো। এই আখলাকের কারণেই কিন্তু দুনিয়াতে মানুষ ইসলামের দিকে আকৃষ্ট হয়। আপনার প্রতিবেশী অথবা আপনার কলিগ আপনার আখলাক দেখে কিন্তু মনে করবে যে ইউ আর, আপনি নামাজ মনোযোগ দিয়ে পড়েন কি পড়েন না, দে ডোন্ট বদার। এটা একমাত্র আল্লাহ জানেন আর আপনি জানেন। এটা হলো সোশ্যাল স্কিল। লাইফ স্কিল হলো একটা বাচ্চা যেন বড় হওয়ার সময় দুনিয়াতে কিছু একটা খেয়ে পড়ে চলতে পারে। সে হয়তো ভালো ম্যাথামেটিশিয়ান, একাডেমিক্যালি ভালো না, অন্য কি করতে পারে সে, মানে যে কোনো কিছু করলে সে এই তার লাইফ স্কিল, মানে লাইফে সে নিজেকে ইজ্জত নিয়ে বাঁচতে পারবে এবং ইজ্জতের মধ্যে তার মুসলিম দায়িত্ব নিয়ে চলতে পারবে, ভালো মানুষ, ভালো নাগরিক হিসেবে। এইটাই হলো লাইফ স্কিল। এবং সোশ্যাল স্কিল লাইফের সাথে একটা সম্পর্ক আছে অবশ্য। আর মূল কথা হলো ছেলে মেয়েদেরকে মধ্যে এলেম দেওয়া, ক্যারেক্টার দেওয়া, রুহানিয়াত দেওয়া। নলেজ বলতে আমি এলেমটা ব্র্যাকেটে রেখেছি। এলেম হলো আমি ইসলামিক নলেজ, নলেজ দুনিয়াবি নলেজ। এই দুইটা হিস্টোরিক্যালি এই নলেজ দুইটা পার্থক্য ছিল না। এখন পতনের সময়, পরাধীনতার পর, স্বাধীনতা পেয়েও কোনো চেঞ্জ করতে পারি না, আমাদের এডুকেশনগুলো টোটালি ডিফারেন্ট। বিলাতের শিক্ষা এখন পর্যন্ত বাংলাদেশে চলছে, ফলে আমাদের মধ্যে এডুকেশনটা ইন্টিগ্রেটেড না। ইসলামের ইতিহাসে মানে দিনই দুনিয়া শিক্ষা ইন্টিগ্রেটেড ছিল, বড় হওয়ার পর ভাগ ভাগ হয়ে গেছে তখন। আর মূল কথা হলো ইসলামের মৌলিক জিনিস হল আখলাক বা ক্যারেক্টার। এর মাধ্যমে একটা মানুষের পরিচয় খুঁজে পাওয়া যায়। আর ইসলামের এবাদত আমরা যা কিছুই করি না কেন, এটা যদি স্পিরিচুয়ালিটি যদি না থাকে, এহসান বা আল্লাহর প্রতি ভালোবাসার মাধ্যমে না হয়, তাহলে ওই আমাদের বাংলাদেশে কোটি কোটি মানুষ নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়ার পরে ঘুষ খাবে, সুদ খাবে, মারামারি করবে, ঝগড়াঝাটি করবে, এভরিথিং তারা করে। কেন হয়? কারণ তারা বুঝে নামাজ পড়ে কিনা আল্লাহ ভালো জানেন। মানে কোনো রাষ্ট্রীয় মানুষের পরিবর্তন হচ্ছে না কিন্তু তুলনামূলকভাবে। একটা বিরাট পরিবর্তন আসলো, তারপরে ঘুরে ফিরে যে লাউ সেই কদু আমরা যেটা বলি, ঘুরে ফিরে একই দিকে যাওয়ার আশঙ্কা আছে আমার আমার মনে হয়। মূল কথা হলো ইসলামের রূহের মধ্যে আমরা স্পিরিটের মধ্যে ঢুকতে না পারলে, ছেলে মেয়েদেরকে ঢোকাতে না পারলে আমাদের ছেলেমেয়েরা নষ্ট হবে। আর এই ছেলেমেয়েরা জাতির অংশ, জাতিও তাদেরকে নষ্ট করে ফেলবে। আরেকটা হলো ধর্মটাকে যদি ঘরের মধ্যে যদি আহ, সহজ করে ফেলেন। আমি ছোট্টবেলা, আমার মনে আছে, আমার এলাকার মধ্যে ধর্মকর্ম কম ছিল। আমি যখন নামাজ কালাম শিখি, আমাকে নিয়ত মুখস্থ করতে হয়েছে। তার মানে কোনটা ফরজ, কোনটা সুন্নাহ, কোনটা নফল। ইসলামের মৌলিক হলো ফরজটা, নামাজে 17 আহ, রাকাত ফরজ। এটা তো শুধু মানে ফরজ নামাজের কথা বলা হয়েছে। এবং ফরজ নামাজ যদি কেউ সঠিকভাবে পালন করে, সুন্নত নফল না করে, এবং যদি মানে তার সাধ্য আছে সেটাই করে, আল্লাহ আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন। নফল এবং সুন্নাত আসে এটাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য বা ভুল ত্রুটিকে সংশোধনের জন্য দেন। আর আল্লাহ তালা রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন, তোমরা সহজ করো, কঠিন করো না, ইয়াসিরু ওয়ালা তো আসিরু, ও বাশিরু ওয়ালা তুনাফিরু। কারণ ইসলামটা হলো বেসিক 5টা বিশ্বাস, 6টা বিশ্বাস। তৌহিদ, রিসালাত, আখিরাতের মধ্যে 6টা, সব মিলে 6টা বিশ্বাস, 5টা পিলার। 5টা পিলারের মধ্যে শাহাদাত তো আমরা জন্মগতভাবে শাহাদাত নিয়ে এর মধ্যে মেইন হলো সালাহ, রোজা বছরে একবার, জাকাত ধনীদের জন্য, হজ বছরে জিন্দিগিতে একবার। তার মানে ধর্মটা কিন্তু সহজ আসলে, কিন্তু আমরা ধর্মটাকে কঠিন বানিয়ে ফেলি। আমাদের ধর্মের মধ্যে ফিকিটা এমন বেশি নিয়ে আসি, ফিকি জিনিস দরকার আছে,
কিন্তু ফিকহ হলো সবচেয়ে জরুরি প্রয়োজন হলো ফরজ সুন্নাহ, এই দুটা মোটামুটি বুঝলে নফল মুবাহ এগুলো পরবর্তী সময় জানলে হবে। মূল কথা হলো আখলাক এবং ক্যারেক্টার এবং মুআমালাতের পরিশুদ্ধি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আই হ্যাভ বিন সেন্ট টু পারফেক্ট আখলাক। আখলাকের পরিপূর্ণতা দেওয়ার জন্য তাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। এই জন্য আমাদের বই পড়া দরকার, প্রতিনিয়ত বই পড়া দরকার। মুসলমানদের মধ্যে বই পড়া ভীষণ কম। এবং এটা আমাদের পতন যুগ শুরু হয়েছে কখন? যখন বাগদাদ ধ্বংস করে ফেলা হয়, চেঙ্গিস খান হালাকু খানের সব পুরো মুসলিম সাম্রাজ্য তছনছ করে দেয়, তখন থেকে এই পতনটা আসলে শুরু হয়ে গেছে। এবং পড়ার অভ্যাস আমাদের মধ্যে তৈরি হয় নাই, আপামর জনসাধারণেরও হয় নাই। আমাদের উলেমা এবং আমাদের এই ইন্টেলেকচুয়াল শ্রেণী তাদের নির্দিষ্ট সিলেবাসের বাইরে অথবা ভালো ডিগ্রি, ভালো একটা কিছু আর্টিকেল লেখা, মানে আমাদের যে জ্ঞানের ক্ষেত্রে যে উপরে উঠতে হবে, মানে এই আমাদের মধ্যে পলিমাত ছিলেন, আমি যেটা মানে মানে শত শত হাজার হাজার পলিমাত ছিলেন আমাদের। তারা এই জমানায় যদি তাদের জন্ম হতো সবাই নোবেল প্রাইজ পেতেন। অথচ ছোট্ট একটা কমিউনিটি, তাদের মধ্যে নোবেল প্রাইজের সংখ্যা সবচেয়ে বেশি, জুইশ কমিউনিটি। তো মনে রাখতে হবে, সাম নলেজ কম্পালসারি, সাম নলেজ ক্রুশিয়াল। এগুলো জ্ঞানের মাধ্যমে আমরা জানতে পারবো আর কি, ইনশাআল্লাহ। আর হলো শেষ মুহূর্তে কথা হলো যে আমাদের উম্মার যে পতনটা আসছে তার কি কিলার ডিজিজ মনে করি আমি। আমাদের প্রাচুর্য আছে, আরবদের পয়সার অভাব নাই, কিন্তু এই পয়সা তারা অন্য দেশের প্রেসিডেন্টের পায়ের নিচে দেয় এবং এই পয়সা দিয়ে তারা দাসত্ব করে। মূল হলো ইগনোরেন্স। ইগনোরেন্স বলতে মানে দিনই ইগনোরেন্স, দুনিয়াবি ইগনোরেন্স। এবং ইগনোরেন্স বলতে প্রায়োরিটি না বোঝা, ইসলামের মৌলিক কোনটা প্রায়োরিটি। হালাল উপার্জনের ছাড়া ইবাদত কবুল হবে না, আমাদের উলেমারা এই ব্যাপারে কথা বলেন না। ফলে যারা কোটি কোটি টাকা এখানে ইংল্যান্ডে 250-300 বাড়ি ঘর করে, তারা উমরা করে হজ করে মনে করে পাপ মাফ হয়ে গেছে। ওয়াই ক্যান্ট আওয়ার স্কলার্স অ্যান্ড পিপুল স্পিক আউট? এই জন্য হয় না যে আমাদের উলেমারা অনেকেই উপার্জন করার জন্য মসজিদে চাকরি নিতে হয়, মসজিদগুলো পরিচালিত হয় মানে যে সমস্ত বাজে লোক তাদের দ্বারা। সুতরাং নলেজ প্রভার্টি আমাদেরকে পতনের দিকে নিয়ে আসছে। এখান থেকে আসছে, মানে নলেজ প্রভার্টি থেকে আমাদের এই পতনটা এখন পর্যন্ত আসছে আর কি। এবং এখান থেকে আসে কি ওয়াহান বা ক্রেভ ফর দিস ওয়ার্ল্ড, দুনিয়া পূজা। আখলাকের আখলাকের কোনো মানে এমন কমতি তুলনাহীন, শর্ট সাইটেডনেস, মানে আমাদের কোনো দুশ্চিন্তা করতে পারি না, দূরদৃষ্টি রাখতে পারি না, ইন্টারনাল ডিসিটি, করাপশন সবকিছু বেড়ে যাচ্ছে। এটা জাস্ট একটা আমার প্যারেন্টিং কোর্সের 5টা পিলার। আমি ডিসকাশন সবগুলোই করে ফেলছি আর কি, নার্চারিং থেকে শুরু করে রিলেশনশিপ, পজিটিভ ডিসিপ্লিন, কমিউনিটি এবং সিভিক, ফেথ কালচার। আর এইটাই আমার শুধু লাস্ট। আমার চার তিনটা ইংলিশ বই আছে, চেরিশিং চাইল্ডহুড, অ্যাড্রেসিং অ্যাডোলেসেন্স, এই দুইটা মিলে নিচে একটা বাংলা প্যারেন্টিং হয়েছে, আর প্রিপেয়ারিং ফর লাইফ। তো এই মোটামুটি লিটারেচার। আমার দ্বারা আরো অনেক বই আছে, বাংলাতে আছে, ইংরেজিতে আছে। আপনারা অনুগ্রহ করে যারা একটু প্যারেন্টিং এর কোর্স যদি কেউ রান করতে চান, তাহলে বাংলাদেশে প্যারেন্টিং কোর্স ট্রেন দি ট্রেনার ভাই ইমরোজ, আহসান হাবিব ইমরোজের মাধ্যমে বেস্ট ট্রেন দি ট্রেনার কোর্স আমি জড়িত আছি এর সাথে, সেটা করতে পারেন। আম, আমার মনে হয় যে মায়েরা এ ব্যাপারে অনেক এগিয়ে আসেন। আমরা ইংল্যান্ডে, আমি ঘটনা বলি না, ইংল্যান্ডে প্যারেন্টিংটা ইন্ট্রোডিউস করার ওসিলায় আল্লাহর রহমতে বিলাতের বাংলাদেশিদের শিক্ষার মান অনেক বেড়ে গেছে। আজ থেকে 30-35 বছর আগে আমরা এই কোর্স শুরু করে দেই, নিজেরা কোর্স করি, ডজন ডজন শত শত ট্রেনার তৈরি করি। আহ, এর মাধ্যমে একাডেমিক রেজাল্ট বাংলাদেশি ছাত্রদের আগে ছিল 1/3 অফ ন্যাশনাল অ্যাভারেজ। পরবর্তী সময় 2 দশকের মধ্যে বাংলাদেশি চিলড্রেনদের এডুকেশন মান হলো ন্যাশনাল অ্যাভারেজের উপরে। এবং এর মূল ভূমিকা পালন করেছেন মায়েরা। আমাদের ফিজিক্যাল কোর্সে, ফেস টু ফেস কোর্সে 10-15-20 জন মা বাপ থাকতেন, তার 90% থাকতেন মায়েরা। সুতরাং মায়েরা এটাকে যেভাবে দেখে, বাবারা অনেক সময় ব্যস্ত থাকার কারণে অথবা তাদের বিভিন্ন ডিস্ট্রাকশনের কারণে পারেন না হয়তো সেরকম। তো আপনাদের মধ্যে যদি প্যারেন্টিং কোর্স যদি কেউ করতে চান, তাহলে বাংলাদেশের করতে পারেন, অনলাইনে করতে পারেন।
আর আমার আলোচনা মোরলেস এখানেই শেষ। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।